অতঃপর আমি নতুন পর্বে আমার গল্প বলতে এসেছি। আমি আবিক আনোয়ার, বাংলাদেশের দি মোস্ট সাকসেসফুল রেস কার ড্রাইভার। এখন তো করোনা চলছে, সবাই জানেনই। আমাদের দেশে এবং পুরো বিশ্ব জুড়েই করোনার মহামারী। এই মহামারীতে আপনারা কেমন আছেন আমি জানি না, কিন্তু আমার সাইড থেকে আমরা সোফার ভালো আছি। আমার ফ্যামিলির একজনের করোনা হয়েছিল, আমার মার। ওই সময়টা আমাদের খুব কষ্টে কেটেছে, আমি আমার মার খুব টেক কেয়ার করছিলাম। ঠিক ওই সময় আমার দুবাইতে যেতে হয়েছে রেসের জন্য। তো নিজের মাকে রেখে রেস করতে যাব, আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো আম্মুর যখন অক্সিজেন স্যাচুরেশন নর্মাল হলো 7 দিনের পরে, তখন আম্মুই বলে, বাবা তুমি যাও, তুমি রেসটা করে আসো, কারণ এটা তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট। ওই সময় দুবাই যে এই মায়ের দোয়া যেটা বলে, এটা যে আসলেই কাজে দেয়। আমি এই মায়ের সেবা যত্ন করে 2টা রেস ব্যাক টু ব্যাক ছিল, করে জিতলাম। এবং 3য় নাম্বার রেসও আমরা জিতেছি। আমরা বলছি কারণ 3rd রেসে বাংলাদেশ থেকে আরেকজন রেসার আমার টিমে আমি নেই, এবং আমরা একসাথে রেস করে জিতি। আগে যখন রেসেস ছিল বা রেস করতে যেতাম, ভিসা করতাম, প্লেনে উঠতাম টিকিট কেটে, রেসে চলে যেতাম, রেস করতাম। কিন্তু এখন এত সহজ না। দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেখানে আমরা সব বাংলাদেশিরা রেসিংটা শুরু করি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার মতো দেশে এখন করোনার মহামারীর কারণে রেস 2 বছর ধরে হচ্ছে না, এবং এই বছরের রেসটাও পিছিয়ে দিয়েছে। মালয়েশিয়ার রেস হওয়ার কথা ছিল, ওই দেশটাও বন্ধ করোনার জন্য, রেস হচ্ছে না। তো আমার যেই লাইভলিহুড রেসিংয়ের, এটা যদি দুবাই ওপেন না থাকতো পুরোপুরি নষ্ট হয়ে যেত। সো আমরা যে লাইফটা গ্র্যান্টেড হিসেবে নিতাম, করোনার সময় কিন্তু এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে। পুরো ওয়ার্ল্ড কীভাবে কাজ করে, ওয়ার্ল্ড ডাইনামিক্স, ওয়ার্ল্ড ইকোনমি, ইভেন রেসিং, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ছোট ছোট জিনিস এফেক্টেড। মানুষ মাস্ক ছাড়া ঘুরছে, দোকানে আড্ডা দিচ্ছে মাস্ক ছাড়া, রেস্টুরেন্টে এডুকেটেড টিনেজার্স, ডেফিনেটলি এডুকেটেড, কারণ ওরা টিনেজার্স, দে আর নট ওয়ারিং মাস্ক। যদি ইয়াং জেনারেশনরা অ্যাওয়্যার না হয়, তাহলে মুরব্বীদের বলে লাভ কি? এখন ইয়াং জেনারেশনের কাছে অনেক ইনফরমেশন রেডিলি অ্যাভেলেবল। করোনা বলেন, গাড়ির ব্যাপারে বলেন, এনিথিং। আমি নিজে গাড়ির শো করি 3টা, অ্যান্ড ইনফরমেশন আমিই দিচ্ছি, প্লাস গুগল করলে অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আমি যখন বড় হই, আমাদের শৈশবটা অত ইন্টারেস্টিং ছিল না, কারণ এত ভিডিও গেম ছিল না, গুগলও ছিল না, এত কিছু ছিল না ইনফরমেশন পাওয়ার জন্য। আমাদের ইন্টারনেটে যেতে হলে ফোন লাইন দিয়ে, ডায়াল আপ ইন্টারনেট ছিল, তখন ফোন লাইন দিয়ে ইন্টারনেটে যেতে হতো, এবং ইন্টারনেট স্পিড খুবই স্লো ছিল। আমাদের একটা কম্পিউটার ছিল, যেটা আমরা 2 ভাই ইউজ করতাম, এবং এটা নিয়ে মারামারি হতো। আমার ড্রাইভিং শেখার গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমাদের একটা গাড়ি ছিল টয়োটা EX4, যেটাকে সবাই বলে টয়োটা এক্সিভ। এই EX4-এ আপনার রিমলেস ডোর ছিল, কোনো ফ্রেম ছিল না, এবং গাড়িটা দেখতে বেশি সুন্দর ছিল। আর তখন ম্যাক্সিমাম গাড়ি ম্যানুয়াল গিয়ার ছিল। সো ম্যানুয়াল গিয়ার দিয়ে আমার গাড়ি চালানো শিখে ক্লাস 5-এ পড়ি তখন আমি। ছোটোবেলা থেকেই আমি দেখতাম ভাইয়া গাড়ি চালাচ্ছে। তা আমাদের বাসায় একটা ড্রাইভার ছিল আজিজ, সেই তাকে শিখিয়েছে। এবং আমি একদিন বললাম যে আমারও শিখতে হবে, আমাকে স্টিয়ারিংটা দেন। অনেক বলার পরে একবার সে সাহস করে দিলে, বলে আচ্ছা ঠিক আছে চালাও। অ্যান্ড প্রথমবারই খুব ভালো চালিয়ে ফেললাম, কারণ ভাইয়াকে দেখতে দেখতে মেকানিজমটা আমি শিখে গিয়েছিলাম কীভাবে গাড়ি চালাতে হয়। তো অনেক ছোটোবেলা থেকেই গাড়ির অ্যাক্সেস পাই এবং গাড়ি চালানো শিখি। আর আমার রেসিংয়ের প্রতি মেইন আকর্ষণ হচ্ছে, আমার বড় ভাইও খুব ভালো গাড়ি চালায়, এবং সেও লোকাল র্যালিক্রস চ্যাম্পিয়নশিপে তার গ্রুপে ফার্স্ট হয়েছিল। তো ভাইয়ার সাথে রেস করতে করতেই 2টা গাড়ি দিয়ে আমার আসলে রেসিংয়ের জিনিসটা সবচেয়ে ভালো হয়। ছোটোবেলায় যখন টিভি দেখতাম, তখন স্টার স্পোর্টসে একদিন ফর্মুলা 1 দেখি। ফর্মুলা 1-এ আমার একটা ড্রাইভার খুব ভালো লাগে, তার নাম হচ্ছে মিকা হ্যাকিনেন। সে হচ্ছে ফিনল্যান্ডের একজন ড্রাইভার, এবং সে 2 টাইম ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উইথ ম্যাকলারেন মার্সিডিজ টিম। তখন আমরা তো কেবলের লাইন নিতাম, তো কেবল অপারেটররা একদিন এই স্টার স্পোর্টস দেখানো বন্ধ করে দিল। পরে আমার তো ঘুম হয় না, ফর্মুলা 1 রেস মিস হবে। তখন আব্বু বাসায় একটা ডিশ লাগিয়ে দিল। তারপর থেকেই এই রেসিং এটা ফলো করতে করতে একদিন চিন্তা করলাম আমি রেসার হতে চাই। when I was 18 আব্বুকে বললাম, আব্বু বলল না, রেসিংয়ে কোনো ফিউচার নাই, তুমি ব্যবসায়ীর ছেলে, ব্যবসা করতে হবে, তুমি যে সাবজেক্টে ভালো ওটাই পার্সু করো। স্কুল লাইফটা অনেক মজার ছিল। আমরা সবাই স্কলাস্টিকায় পড়তাম। স্কলাস্টিকায় একটা ফান এনভায়রনমেন্ট ছিল, সবারই গাড়ি ছিল মোরলেস ওই বয়সেও, এবং সবাই গাড়ি নিয়ে খুব উত্তেজিত ছিলাম আমরা। তখন রাস্তাঘাট অনেক ফ্রি ছিল, এত গাড়িও ছিল না। যখন আমরা স্কুলের পরে ড্রাইভে বের হতাম, আমার গাড়ি যেহেতু পাওয়ার অনেক কম ছিল, আমি কোনোভাবে ওদের সাথে পারতাম না। সো ওই ডেফিসিটটা ওভারকাম করার জন্য আমার গাড়ি চালানোটা ভালো হতে হয়েছিল। তো ছোটোবেলা যে গেমটা খেলতাম গ্র্যান্ড ট্যুরিজমো, ওটার 1, 2 সব ভার্সন খেলে আমার একটা আইডিয়া হয়েছিল যে একটা স্লো গাড়িও কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়। এবং এটা করে ফ্রেন্ডদের সাথে যখন আমি গাড়ি চালাতে বের হতাম, আমি তাদের আগে চলে যেতে পারতাম,
এবং তখন তারা হতভম্ব হয়ে যেত, কি রে আমার গাড়ি এত পাওয়ারফুল, তারপর তুই কেমনে আগে যাস, এটা কেমনে সম্ভব। তো তখন থেকেই মানে একটা আইডিয়া ছিল যে ইফ আই গো ইনটু রেসিং মেবি আই ক্যান ডু সামথিং। স্কুল লাইফ পার করার পরে তো ইউনিভার্সিটি জয়েন করার সময় তখন আব্বু বলল দেশে পড়ো, কারণ তোমার বড় ভাই বাইরে পড়ছে, তো আমি দুজনের খরচ একসাথে চালাতে পারবো না নিতে। তারপর বললাম কী করতে চাই, বললাম আমি বাইরে পড়তে যাই, মালয়েশিয়ায় খরচ কম, আগে মালয়েশিয়া যাই, তারপর ওখান থেকে অন্য কোথাও যাবো। বললো ঠিক আছে। তো মালয়েশিয়া পড়তে গেলাম। মালয়েশিয়া পড়তে যে ওখানে তো মোটর স্পোর্টস সিনটা অনেক অ্যাক্টিভ ছিল ওই সময়। ওখান থেকে অনেক কিছু শিখে 1 বছর মালয়েশিয়া পড়ে তারপর কানাডায় ট্রান্সফার করি। কানাডায় যাওয়ার পর এটা একটা হোল ডিফারেন্ট ইউনিভার্স। এখানে অনেক ঠান্ডা এবং অনেক ঠান্ডায় চলা অনেক টাফ ছিল। ট্রান্সপোর্ট সিস্টেম খুব একটা ভালো ছিল না ঠান্ডার মধ্যে। একটা গাড়ি হলে খুব ভালো হতো। তা আব্বুকে বললাম একটা গাড়ি কিনবো, আব্বু বললো আস্তে আস্তে করো, আমার পক্ষে এখন সম্ভব না গাড়ি কিনে দেওয়া। তো আমি নিজে নিজেই পার্ট টাইম জব করা শুরু করলাম। অ্যান্ড অনেকে মানে এই স্টোরিটা শুনলে বলে হ্যাঁ আভিগানোর পার্ট টাইম জব করা লাগছে নাকি, এগুলি মানুষের থেকে মায়া মমতা নেওয়ার জন্য বলে। বাট অ্যাকচুয়ালি আই হ্যাড টু ওয়ার্ক, আই হ্যাড টু মেক ফ্রাইড চিকেন অ্যান্ড দেন ওই রেস্টুরেন্টের জন্য আই হ্যাড টু ডেলিভার দোজ। পিৎজা ডেলিভারি পর্যন্ত দিয়েছি। এবং একদিন -30-তে আমি এমন একটা ব্ল্যাক আইস বলে একটা জিনিস থাকে, মানে বরফ থাকে বাট বোঝা যায় না ওখানে যে বরফ। তো ওই বরফে পিৎজা খেয়ে মানে পিৎজা সহ উল্টায় পাল্টায় শেষ, কোমরে ব্যথা পেলাম। কিন্তু পিৎজাটা ডেলিভারি দিতে হবে, কিন্তু পিৎজাটার ভিতরে উল্টিয়ে পাল্টিয়ে গিয়েছে। তো পিৎজা আবার সোনাচা করে ডেলিভারি দিয়ে আসছি। তো অনেক কষ্ট এবং অনেক বাধা পার করেই আজকে এই পর্যায়ে আসা। এবং এগুলার ফলাফল হচ্ছে ওই সময়ে একটা গাড়ি কিনে ফেললাম, যে গাড়িটা নিয়ে আমি ট্র্যাকে যেতাম, যেটা ছিল একটা হন্ডা সিভিক EK9। এটা ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ট্র্যাক কার্স দ্যাট ইউ ক্যান বাই। তো ওইটা কিনে আস্তে আস্তে মড করে রেগুলার ট্র্যাকে যে এটার পরিচর্যা করতাম, কিন্তু কখনো প্রফেশনাল রেসিংয়ে ঢোকা হয়নি, যেটা আস্তে আস্তে আমি এসেছি প্রফেশনাল রেসিংয়ে। অনেকে আমাকে প্রশ্ন করে যে কানাডায় ছিলেন, কানাডায় কেন প্রফেশনাল রেসিং শুরু করলেন না। রেসিং নিয়ে আমি একটু বলি। রেসিং হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা স্পোর্ট। মানে এইখানে আজকে আমি ভালো ড্রাইভার, কালকে আমার রেস করতে ইচ্ছা করলো, এভাবে সম্ভবই না। তো কানাডার যখন পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসলাম, তখন আব্বু হচ্ছে আমাকে একটা গাড়ি কিনে দেয়। গ্র্যাজুয়েশন করেছি, সব কিছু ভালো ছিল। একটা মিৎসুবিশি ল্যান্সার এভলিউশন 10 আমাকে আব্বু কিনে দেয়। আর তখন বাংলাদেশ মোটর স্পোর্টস অর্গানাইজেশন একটা ইভেন্ট হোস্ট করে কল দ্য র্যালি ক্রস, বাংলাদেশের প্রথম প্রফেশনাল রেসিং ইভেন্ট। তো র্যালি ক্রসে আমি পার্টিসিপেট করি অ্যাজ অ্যান আন্ডারডগ, মানে অন্য গাড়ির স্পন্সর ছিল। যেমন একটা STI ছিল, ওটার স্পন্সর ছিল মোবিল, তারপর আরেকটা গাড়ির স্পন্সর ইভোর স্পন্সর ছিল গ্লোব্যাট, মানে এরকম স্পন্সর ছিল সবার। কিন্তু আমার কোনো স্পন্সর ছিল না, কারণ কেউ আমাকে ওভাবে চিনতো না। মানে চিনতো হ্যাঁ একটা ছেলে আছে, ওর একটা ইভো 10 আছে, এইটুকুই। তো আমি আন্ডারডগ হিসেবে যাই এবং ওই রেসটাতে আমি আমার গ্রুপে ফার্স্ট হই এবং ওভারঅল চ্যাম্পিয়ন হই। তো এর পরে র্যালি ক্রসে আমি স্পন্সর পাই। স্পন্সর পাওয়ার পরে আমি গ্রুপ সিতে সেকেন্ড হই এবং গ্রুপ এতে ফার্স্ট হয়ে ওভারঅল চ্যাম্পিয়ন হই। কিন্তু 2015 সালে র্যালি ক্রসের আগের দিনে আমার পাটা মচকিয়ে যায় এবং এই ভাঙা পা নিয়েই আমি র্যালি ক্রসটা জিতি। তখন আমাকে স্পন্সর এসে বলছিল যে আপনার পা ভেঙে গেছে, আপনি কি রেসটা জিতবেন? কিন্তু ওদের কনসার্ন ছিল না এইটা যে আপনার পা ভাঙা, আপনি কি সুস্থ হবেন নাকি। তো ওদিন আমি এত পেইন কিলার খেয়েছিলাম যে রেস জিতার পর মানুষ যে এসে হাতে হাত মিলাচ্ছিল, বাহবা দিচ্ছিল, আমি কারো হাতই ফিল করতে পারছিলাম না। মানে এই পরিমাণ পেইন কিলার খাওয়াচ্ছিলাম ওদিন। ইভেন একটা পেইন সাপোজিটরও নেওয়া ছিল। তো এই পরিমাণ ব্যথা ছিল, তারপর আমি রেসটা জিতেছি। তো থার্ড ইয়ার যখন র্যালি ক্রস হয়, ওটাও আমি জিতি, কিন্তু ওটা খুব ইজিলি জিতি। তখন আমার পরিচয় হয় চিটাগাংয়ের একটা ছেলের সাথে, ওর নাম আফান। ও তখন বলে যে আমি প্রফেশনাল রেসিংয়ের মানে লাইসেন্স নেওয়া। ও একদম রেস স্যুট পরে আসে, তো মানুষ ওকে দেখে একটু মানে টিটকারি দিচ্ছিল যে এই রেস স্যুট পরে আসছে, হা 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 করছিল। বাট আমি তখনই বুঝেছিলাম যে না, এই ছেলেটার ট্যালেন্ট আছে, কিছু হলো। তো তখন ওই রেসটা আমি জিতি এবং সে হচ্ছে অ্যাজ আ রুকি আসে, সে কিছু করতে পারেনি, বাট তার সাথে পরিচয় হয়ে আমি বুঝলাম। সে বললো আবিক ভাই আপনার ইন্ডিয়ায় রেস করা উচিত আমার সাথে। আমি বললাম হ্যাঁ, দ্যাটস এ গুড আইডিয়া। তখন আমি কানাডা যাই ইন্টারন্যাশনাল একটা লাইসেন্স নেওয়ার জন্য রেসিং। জিম রাসেল স্কুল অফ রেসিং জয়েন করি। ওখানে আমি 3 দিনের কোর্স করি, আমাকে একটা লাইসেন্স দেয়। ওই যে এই ট্র্যাকটা আমি লাইসেন্স নেই, ওটা হচ্ছে সার্কিট মন্ট্রেমল, এটা একটা ফর্মুলা 1 ট্র্যাক ছিল। ট্র্যাকের হাফ মালিক হচ্ছে ফেরারি, আর হাফ মালিক হচ্ছে এখন ফর্মুলা 1 ড্রাইভারের বাবা লান্স স্ট্রলের বাবা। ওখান থেকে লাইসেন্সটা নিয়ে ইন্ডিয়া এসে রেস করা শুরু করি এবং ইন্ডিয়ার প্রথম রেসে আমি 4th হই, অল্পর জন্য 3rd হই না, মানে 3rd আর 4th এভাবে ফিনিশ করি আমরা। তো তখন বুঝলাম যে না, মানে রেসিং করলে কিছু ট্যালেন্ট আছে। আমি প্রথম বছরে কোনো পোডিয়াম পাইনি। পোডিয়াম হচ্ছে রেসিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট, মানে 1 2 3 মধ্যে থাকলে পোডিয়াম বলে, এর মধ্যে থাকতে পারলে রেসিংয়ে ইউ আর ভেরি গুড।
তো প্রথম বছর কোনো পোডিয়াম পাইনি, দুইবার ফোর্থ ফিনিশ করেছি, বাট থার্ড বা সেকেন্ড হতে পারিনি। সেকেন্ড ইয়ারও কোনো পোডিয়ামে আসতে পারিনি। থার্ড ইয়ার চিন্তা করলাম সামথিং হ্যাজ টু চেঞ্জ, হোয়াট এম আই ডুইং রং, ডেফিনেটলি আই এম ডুইং সামথিং রং, আদারওয়াইজ আমি পোডিয়ামে কেন যেতে পারবো না। থার্ড ইয়ারে যে আমি ফোন টোন সোশ্যাল মিডিয়া সব অফ করে দেই, কোনো কিছুর দিকে তাকাই না, জাস্ট আই ফোকাস অন রেসিং অ্যান্ড ব্যাম। মানে প্রথম ইভেন্টের সেকেন্ড রেসটা আমি জিতেছি। জিতার সাথে সাথেই তো বাংলাদেশে এটা নিয়ে অনেক সাপোর্ট পেলাম, অনেক পপুলারিটি বেড়ে গেল। ওই ইয়ারে আমি ইন্ডিয়া আরেকটা পোডিয়াম পেলাম, এবং তখন মালয়েশিয়া রেস করতে যাই, এবং মালয়েশিয়া রেস করতে যেয়েও একটা পোডিয়াম পেলাম। আমার মনে হয় মালয়েশিয়ার পোডিয়ামটা আমার সবচাইতে ফেভারেট, কারণ ওইখানে অনেক বড় একটা ক্র্যাশের মাঝখানে 200 স্পিডে আমার গাড়ি আঁকা বাঁকা করে কেটে পোডিয়ামে আমি ওই প্লেসটা অর্জন করেছি। তো আমাকে অনেকে বললো যে ভাই তুমি এই হাই স্পিডে এরকম আঁকা বাঁকা করে কেমনে কাটাইয়া গেলা। তখন আমি বললাম যে বাংলাদেশে গাড়ি চালাই তো সারাক্ষণই আঁকা বাঁকা করে কাটায় যেতে হয় মানুষকে, তো এইভাবে আমার অভ্যাস হয়ে গেছে। সো ওইভাবে মালয়েশিয়ার পোডিয়ামটা পাওয়া। আর তারপরে তো 1 বছর রেসিং বন্ধ ছিল করোনার জন্য। তো 2021-এ দুবাই রেসগুলোতে অ্যাটেন্ড করে, মানে প্রথম রেসটাই আমি জিতি। খুব কষ্ট হয়, হাফ অ্যান আওয়ার যার সাথে রেস করছিলাম সে আমার পিছেই লেগেছিল, সে হয় ওভারটেক করছে, আমি তাকে ওভারটেক করছি। ইট ওয়াজ ভেরি ইন্টেন্স, ইট ওয়াজ ভেরি হার্ড। তারপর রেসটা জিতি, এবং রেসটা জিতার পর আবার সবাই অনেক খুশি হলো বাংলাদেশের জন্য। বাংলাদেশে আসলে মানে গাড়ি চালানোর জন্য অথবা গাড়ি রেস করার জন্য খুব একটা জায়গা নেই বা অবকাঠামো নেই। এটা আসলে তৈরি করতে হবে, এবং তৈরি করার জন্য অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অথবা গভর্নমেন্ট লেভেল থেকে হেল্প লাগবে, যেটা অ্যাকচুয়ালি পাচ্ছি না, বাট যেটাতে অনেকেই ইন্টারেস্টেড, কিন্তু করোনার কারণে অনেকটা স্লো হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এরকম একটা অবকাঠামো তৈরি হবে, এবং আমাদের দেশের যত ইয়াং ট্যালেন্ট আছে যারা রেসিংয়ে আসতে চায় তারা ডেফিনেটলি পারবে। কিন্তু সবারই মনে রাখতে হবে রেসিং ইজ ভেরি এক্সপেন্সিভ। আপনারা যদি অ্যাকচুয়ালি ফিল করেন যে ইউ হ্যাভ দ্য স্পিড ইন ইউ, অনলি দেন কাম ইন টু রেসিং। মানে জাস্ট বিকজ আবিক আনোয়ার জোরে গাড়ি চালাতে পারে, আফান সাদাত পারছে, এই কারণে আমিও পারবো, ইটস নট লাইক দ্যাট। রেসিং অনেক একটা ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করতে হয়। খাবার বলেন, ওয়ার্কআউট বলেন, ডায়েট বলেন, ফোকাস বলেন। যারা হচ্ছে 2 মিনিট পর যাদের ফোন দেখতে হয়, সোশ্যাল মিডিয়া দেখবো, আপনারা রেসিং করতে পারবেন না। রেসিংয়ে একটা অন্য লেভেলের মাইন্ড ফোকাস লাগে। অনেকেই রেসিংটা বুঝে না, অনেকে মনে করে রেসিং মানে স্ট্রিট রেসিং। স্ট্রিট রেসিং ইজ নট রেসিং। স্ট্রিট রেস জিতার পর কেউ আপনাকে কোনো অ্যাওয়ার্ড দিচ্ছে না, আপনার ইগোটা জাস্ট ফুলফিল হবে, এবং যাকে হারাচ্ছেন তার ইগোটা নষ্ট হবে। স্ট্রিট রেসিং করে অ্যাকচুয়ালি কোনো পারপাস নাই, কোনো ফাংশন নাই। আর অনেকে স্ট্রিট রেস করেন না বুঝে, অনেকে আপনার বাসার এক্সিও, করোলা, এলিয়েন প্রিমিও দিয়ে স্ট্রিট রেস করেন। এইসব গাড়ি তো বানানোই হয় না ফর রেসিং, এসব গাড়ি বানানো হয় টু গো ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি কমফোর্টেবলি। মানে এইখানে এগুলো রেসিংয়ের গাড়ি না, এগুলোর ব্রেকিং সিস্টেম অ্যাডভান্স না, এগুলোর টায়ার ভালো না, সাসপেনশন ভালো না। মানে এটা নিয়ে একটু কাটাকাটি করে আগে চলে গেছি, কারণ আপনার লাক ভালো ছিল ওদিন, তাই আগে চলে গেছেন, কেউ মরেনি রাস্তায়। আপনারা দেখবেন অনেক ট্রাক এবং বাসের পিছনে লেখা থাকে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ইভেন হাইওয়েতেও মাঝে মাঝে লেখা থাকে, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। ইফ ইউ কিল আ পার্সন অন আ রোড অ্যাক্সিডেন্ট, আপনি কি এই ট্রমা নিয়ে বাঁচতে পারবেন সারা জীবন? আমরা যখন রেস করি, আমাদের রেস কারগুলো কিন্তু অনেক সেফ। আমরা একটা ফায়ারপ্রুফ স্যুট পরি, ঘাড় প্রোটেক্ট করার জন্য একটা হান্স ডিভাইস পরি, হেলমেট তো থাকেই, গ্লাভ থাকে ফায়ারপ্রুফ, শুজ থাকে, ভিতরে ইনারটাও ফায়ারপ্রুফ থাকে, এবং আমরা 6 পয়েন্ট সিট বেল্ট পরি, নর্মাল সিট বেল্টও না। তো গাড়ি যদি পোল্টিও খায়, এবং গাড়িতে রোল কেজ থাকে, মানে অনেক ধরনের সেফটি থাকে, যে কারণে আমরা সেফ থাকি। বাট রাস্তায় যখন জোরে গাড়ি চালাচ্ছেন, আপনারা এইটাও জানেন না যে আপনাদের গাড়ি টায়ার প্রেশার অ্যাকুরেট কিনা, আপনারা উল্টাপাল্টাভাবে গাড়ি চালাচ্ছেন, এবং 100-র উপরে স্পিড থাকলে টায়ার প্রেশার খুবই ইম্পর্টেন্ট। নিজের গাড়িটা আগে বুঝুন, নিজের গাড়িটার ক্যাপাসিটি কতটুক। আর সবাই যেটা করে গাড়ির পাওয়ার আপগ্রেড করে, কিন্তু আপগ্রেড করা উচিত ব্রেক, কারণ পাওয়ার ইজ নাথিং উইথাউট কন্ট্রোল। যদি ব্রেক আর টায়ার ভালো না থাকে, আপনি যতই দেবতার মতো গাড়ি চালান, দ্যার ইজ নো পয়েন্ট। ব্রেক আর টায়ার ভালো হতে হবে, তারপরেই ইউ ক্যান অ্যাকচুয়ালি পুশ ইউর কার। আমার প্রতিটা গাড়িরই ব্রেক অ্যান্ড টায়ার্স খুবই ভালো, এবং আমার প্রতিটা গাড়ি পারফরমেন্স কার, মানে এগুলো বানানোই হয়েছে ফর ড্রাইভিং ফাস্ট। সো ওই গাড়ির হাই স্পিডে যে কন্ট্রোল থাকবে, নর্মাল গাড়িতে সেগুলো থাকবে না। রেসিং করতে হলে তো সিমুলেটরের খুব প্রয়োজন। সিমুলেটর দিয়ে আপনারা শুরু করতে পারেন, এবং সিমুলেটর 20 লাখ টাকা দাম পর্যন্ত আছে সিমুলেটর। বাংলাদেশে কোনো রেসিং ইনস্টিটিউট নেই, এবং রেসিং ইনস্টিটিউট করার মতো কোনো ট্র্যাকও নেই, কারণ রেসিং ইনস্টিটিউট করলে একটা ট্র্যাক লাগে। বাংলাদেশে ট্যালেন্টেড ড্রাইভার অবশ্যই আছে, আমি একজন, আমার পাশাপাশি আরও 2 জন আছে চিটাগংয়ের, আয়মান সাদাত, আফান সাদাত, 2 জন হচ্ছে ভাই। এবং আরও কিছু রেসার্স আছে যাদের কোনো অ্যাকমপ্লিশমেন্ট নেই, বাট তারা হচ্ছে লাইসেন্সটা হোল্ড করে বাংলাদেশ থেকে। বাট আমাদের 3 জনকে এক্সাম্পল রেখে আপনারা এই লাইনে আসতে পারেন, কারণ আমরা যে সাকসেস পেয়েছি
এটা কিন্তু বাসায় বসে সিমুলেটর প্র্যাকটিস করেই, এমন না যে রেস ট্র্যাকে যে খুব একটা বেশি প্র্যাকটিস করেছে। সো এইভাবে আপনারাও আসতে পারেন এই লাইনে, এবং ইউ ক্যান বি প্রাইড অফ দিস কান্ট্রি, কারণ রেসিংয়ের অনেক সেক্টর আছে। ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3, ফর্মুলা 4, তারপর ট্যুরিং কার রেসিং, লেমনস, এগুলো অনেক কিছুই আছে, ইন্ডিকার। সো এক একজন এক এক ক্যাটাগরিতে যে উই ক্যান অ্যাকচুয়ালি মেক দ্য হোল কান্ট্রি প্রাউড। এটা ছিল আমার গল্প, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো না লাগলেও কিছু করার নেই, ভালো লাগান। ইন দ্য নিয়ার ফিউচার আপনারা এই অতপর আমিতে অন্য কাউকে দেখবেন যে একজন জনপ্রিয় তারকা। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।